আজ অক্ষয় তৃতীয়ার দিনে উন্মোদন হলো, থোড়ে উন্মোদন না, ওপেনিং হলো সিটি ক্যাফের। বেলুন সাজিয়ে, বেলুন ফাটিয়ে, কেক কেটে, মাথায় টুপি পরে বেশ একটা আনন্দ অনুষ্ঠান হলো আজ। আর যারা লাকি কাস্টমার আছেন তারাই যে কোনো কেনাকাটায় 20% ছাড়া পেলেন, তা বিক্রি প্রথম দিন হিসেবে ভালোই বলতে হবে। পিৎজা, ব্রাউনি কেক, পাস্তা, কোল্ড ড্রিঙ্কস আর বিভিন্ন ধরনের কফি, সেগুলোর নাম আলাদা আলাদা করে বলতে পারেন না বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ ক্যাশ কাউন্টারে বসে আছেন। হ্যাঁ, ছেলে রিজু তাকে সেই জায়গাটা দিয়েছে বটে, তবে পেমেন্টের নিয়মকানুন থোড়েই বিশ্বজিৎবাবু জানেন। পেটিএম, গুগল পে, ফোনপে এই শব্দগুলোর সাথে পরিচিত হয়েছে বটে, কিন্তু সাক্ষাৎ হয়নি। বিশ্বজিৎবাবু পারছেন না ল্যাপটপটার সামনে বসে চেক করতে আর এটিএম কার্ডের মেশিনটাকে ব্যবহার করতে। না, তাতে কেউ বিরক্ত হচ্ছে না। পাশে দাঁড়িয়ে বৌমা স্বস্তিকাই সব করে দিচ্ছে। উনি শুধু বসে আছেন, যেমন বার্থডে কেকগুলো শোকেসে সাজানো আছে, কিন্তু 6 মাস আগেও এরকম ছিল না। তবে পুরনো কত কিছুই তো নেই। তার ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারটাই তো আর নেই। ঠাকুরদার সময় থেকে চলা দোকান, বাবার সময় বা বিশ্বজিতের নিজের জীবনের প্রথমার্ধেও তো দোকানের রমরমা ছিল। বাড়ির নিচ তলাতেই ছিল দোকানটা। কেমন ছিল বিশ্বজিৎ আর তার মিষ্টির দোকান এই দিনগুলো? না থাক, এগুলো আজ আর মনে করে কি লাভ। ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারটাই তো আজ থেকে সিটি ক্যাফে হয়ে গেছে। তবু ভোলা যায় কি, 25 বছর বয়স থেকে ক্যাশ কাউন্টারে বসছেন বিশ্বজিৎ। আজও বসে আসেন যদিও, তবে টাকা ফেরত দেওয়ার সময় হাসি হেসে বলতেন, আবার আসবেন যদি নতুন খরিদ্দার থাকতো। আর পুরনো খরিদ্দারকে কথা বলার দরকার পড়তো না, বরং তাদের বলতে হতো, রাবড়িটা একদম টাটকা, নিয়ে যান না, টাকা পরে দিয়ে যাবেন এখন। আর না দিয়ে যাবেন কোথায়? আমি বা দোকান ছেড়ে পালাবো কোথায়? না, কথা রেখেছেন বিশ্বজিৎ। আজ 67 বছর বয়সেও বসে আছেন কাউন্টারে। পালায়নি কোথাও, কিন্তু কি যেন একটা পালিয়ে গেছে। ঠিক কি যেন একটা পালিয়ে গেছে, বুঝতে পারছেন না বিশ্বজিৎ। সব ভাবতে ভাবতে দেখেন দোকান গুটানোর দিকে সবাই। এখনো তো 10টা হয়নি। রাতটা অবশ্য আজ প্রথম দিন বলে হয়তো তাড়াতাড়ি। দোকানের ছেলেগুলো সব বেরোনোর তুড়জুড় করছে। রিজু আর স্বস্তিকা হিসেব মিলিয়ে নিচ্ছে। তাকে আজ আর শোপিস সেজে থাকতে হবে না, ঘরে গিয়ে খেয়ে শুয়ে পড়তে হবে। ঠাকুরের ছবিতে নমস্কার করতে যান বিশ্বজিৎবাবু অভ্যাসবশত। না, কোনো ফটো তো নেই দোকানের দেওয়ালে, শুধু দুটো এসি মেশিন আর খাবারের বিজ্ঞাপনের ছবিতে ভর্তি দেওয়ালটা। পরের দিন আবার সময় মতো দোকানে চলে আসেন বিশ্বজিৎ। তবে ঘোষের মিষ্টির দোকানের সিটি ক্যাফের সময়ের অনেক তফাৎ। ওনার দোকান তো 5টার সময় খুলত, আর এটা 11টার আগে খোলে না। 5টার সময় মনোরমা এসে বাসি দোকান ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে পুরানো লেবু লঙ্কাগুলো ফেলে দিয়ে নতুন করে লাগিয়ে রাধারামন আর মা কালীর ফটোতে ধূপ দিয়ে যেত। তবে ভোলা ময়রা সেই পেল্লায় উনুনটাই বিশাল কড়াই করে কচুরির তেল গরম করা শুরু করত। আর সকালে রেডিওটা চলতো। ভোলার আচ্ছা আবদার ছিল, রেডিও না চলার আগে সে ক্ষীরে পাক আনতে পারে না। আজ ভোলা ময়রা আর মনোরমা দুজনেই জীবনের ওপারে। তবে যে দুটো ছেলে মিষ্টির দোকানের শুরু থেকে ছিল, তাদের ছেলেরা জায়গা পেয়েছে রিজুর দোকানে বিশ্বজিতের অনেক অনুরোধের পর। এইসবই দোকানে বসে ভাবছিলেন বিশ্বজিৎ। এমন সময় দোকানে এসে একজন বলল, ক্যাপচিনো দুটো। এইবার
ক্যাপচিনোটা কি যথারীতি বুঝতে পারে না বিশ্বজিৎ। যাই হোক, রিজু এসে চটপট অর্ডারটা নেয়। ও ক্যাপচিনো মানে কফি বলছে ভেবে মনে 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 হেসে ফেলল বিশ্বজিৎ। আচ্ছা, এরা চা রাখে না, শুধুই কফি? না, তবে ওনার দোকানেও চা পাওয়া যেত না। তবে চা কম থাকলে পুরনো খদ্দের এলে 2 কাপ চা নিয়ে গল্প করতে করতে সময় কাটিয়ে দেওয়াটা মাঝে মধ্যে হয়ে যেত। তা সেই চায়ের পয়সা নেওয়ার কথা মাথায় আসেনি কখনো ওনার। সিটি ক্যাফে আর জৌলুস নিয়ে আপন মহিমায় চলতে থাকে। রিজু স্বস্তিকা খুব খুশি, দেখে মনটা শান্ত হয়ে গেল। তাই তো, ছেলের দাবি, ছেলের খুশির কথা ভেবেই তো ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারটা চেপে দিয়ে তার উপর সিটি ক্যাফে দাঁড়িয়ে আছে আজ। তবে বিশ্বজিৎ খেয়াল করতেন চারিদিকেই সিটি ক্যাফে জাতীয় দোকান অনেক গজিয়ে উঠেছে। সন্ধেবেলা হলেই বড় থেকে ছোট করছে পিৎজা, বার্গার, পেস্ট্রিজের জন্য। ঠিক যেমন অনেকদিন আগে ওনার দোকানে ছাকা তেলে ভাজা সিঙ্গারা, চপ আর ফুলুরির জন্য লাইন পড়ে যেত। তখন থেকে রিজু চাপাচাপি করতে থাকে দোকানটা চেঞ্জ করে এইসব খাবারের দোকান দেওয়ার জন্য। রিজু পড়াশোনা করেনি তেমন, পড়াশোনায় মনও ছিল না কোনোদিনও সেরকম। বিশ্বজিৎ ভেবেছিলেন বংশ পরম্পরায় ব্যবসাতেই বসিয়ে দেবেন ছেলেকে, তাই বসালেন। তবে পরম্পরাটা থাকলো না আর। তবে ঘোষের মিষ্টি দোকানের বিক্রি আগে থেকে অনেক কমে এসেছিল, এটাও ঠিক। বালুচাই, জিবে গজা, খাস্তা কচুরি, পোড় নিমকি আর ছানার জিলিপি তো লোকে প্রায় কিনত না। মিষ্টির মধ্যেও চন্দ্রপুলি, কালোজাম, কালাকান্দ এগুলো বাসির পর বাসি জমতেই থাকতো। সিঙ্গারা, চপ, রসগোল্লা আর ক্ষীরের সন্দেশের বিক্রিতে অবশ্য কোনো ছেদ পড়েনি। সকালের কচুরিটাও তেমন কিনত না কেউ। একটা সময় রবিবার সকালের ঘোষের কচুরির আর জিলিপির জন্য শনিবার রাত থেকে লোকে বরাত দিয়ে যেত, যাতে রবিবার অবশ্য করেই পায়। সেই বরাতগুলো গেল, আর বরাতের মানুষগুলোও গেল। না, এই এলাকায় নতুন তো দোকান, কোনো মিষ্টির দোকান হয়নি। খবর তো রাখেন বিশ্বজিৎ বাবু। নতুন কেউ কচুরি তেলে ভাজার দোকানও খোলেনি। তবে তবে আর কি, ভোলা ময়রা বলো না ঘোষ দাদা, এখন লোকে আর এইসব জল খাবার খায় না গো, কম তেলের খাবার খায়। এসব কচুরি খাওয়াটা স্বাস্থ্যকর নয় নাকি? বিশ্বজিৎ শেষমেশ অনেক ভেবে কচুরি ভাজা বন্ধ করে দিলেন। আর ভোর 5টায় ভোলা ময়রার কড়াই থেকে গরম তেলের ধোঁয়া উঠত না। অবশ্যই তার কিছুদিনের মধ্যেই ভোলা ময়রা এই সংসারের মায়া ত্যাগ করে চলে গেল। ভোলার চলে যাওয়ার সময় খুব ভেঙে পড়েছিলেন বিশ্বজিৎ। মনুমামা তো অনেকদিন আগেই গেছে। ভোলা শুধু তার ময়রা ছিল না, মনুমামা চলে যাওয়ার পর তার পরম বন্ধুও হয়ে ওঠে। কতদিন তো এমন আছে দোকানে কোনো তেল ভাজা বিক্রি হচ্ছে না, বা নতুন কোনো মিষ্টিও বানানো দরকার নেই, ভোলা তাও বসে আছে বিশ্বজিতের সাথে। কত যে গল্প হতো দুজনের। সেই যেবার বসন্ত হলো, ভোলার প্রায় 1 মাস আসতে পারল না। তারপর 1 মাস পরে এসে কতবার ক্ষমা চাইল, বলেছিল মাসের মাইনে কেটে নিতে। হাত ধরে তখন বিশ্বজিৎ বলেছিলেন, আগে বস ভোলা, এটা কি কথা? আমি তোর মাইনে কাটবো? কি হয়েছে? 1 মাস আমার দোকান অন্য ময়রা দিয়ে চালিয়ে তো নিয়েছি। মানছি তোর হাতের স্বাদ নেই, তাই বিক্রি ভালো হয়নি, তাই বলে মাইনে কেটে নেব? ঘোষের মিষ্টির দোকান কি শুধুই ঘোষের নাকি? এই ভোলা ময়রা না থাকলে অনেক কাল আগেই উঠে যেত, কিন্তু উঠেই তো গেল। নতুন ছেলেটা 1 সপ্তাহ কামাই করেছে বলে রিজুর কাছে মাইনে কেটে নেওয়ার হুমকি শুনেছিল দেখে বোধহয় বিশ্বজিৎ এখন সিটি ক্যাফের কাউন্টারে বসে আছে। বিজয়া দশমীর দিন বা তার পর দিন গুলুতে ঘোষের দোকান যেন হাফ ছেড়ে বাঁচার সময় পেত না। যেমন হাঁড়ি ভর্তি গরম রসগোল্লার পাক হচ্ছে, তেমন লোকে দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছে।
সব থেকে মজার কথা মনে পড়ে ছাত্রছাত্রীদের নিয়ে মাস্টারমশাই নিজে বসিয়ে থেকে যাকে যা ইচ্ছে খাওয়াতেন। বিশ্বজিৎ নিজে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করতেন কার কি লাগবে। ছেলে দুটো সমানে টেবিলে অর্ডার নিয়ে যেত, কচুরির তরকারি, সিঙ্গারা, চাটনি, রসমলাই আর মলাইয়ের সব কিছু। আর সব শেষে বিশ্বজিৎ ছাত্রীগুলোকে নিজের থেকে দুটো করে রাজভোগ খাওয়াতেন। বলতেন, এই কচিকাঁচাগুলো যখন বড় হয়ে সমাজের মাথা হবে তখন আমি বলতে পারবো এরা আমার দোকানের রাজভোগ খেয়ে বড় হয়েছে। নিজের মনেই এসব সুখ স্মৃতি করতে করতে বিশ্বজিৎ দেখেন একটা কাস্টমার পিৎজার সাথে সসের প্যাকেট চাইছে বলে ছেলেটা উত্তর করছে, স্যার এটা কিন্তু চার্জেবল। তবে এই দোকানে বিশ্বজিতের যেন কোনো উপযোগিতাই নেই, শুধু ক্যাশ কাউন্টারে বসে থাকা আর কত হলো জিজ্ঞাসা করা। আর লক্ষ্য করা যে দোকানে এসে টেবিলে কেউ খেলে পরিবেশনের কোনো ব্যাপার নেই। কি যেন একটা কথা বলে ওরা, সেলফ সার্ভিস। হ্যাঁ, সবাই নিজে নিজে গিয়ে নিয়ে আসে। তাহলে রিজু বা তার কর্মচারীরা বুঝে কি করে আর কারো কিছু চাই কি না? অনেক সময় খদ্দের নিজের মনে ডাক শুনতে পায় না, সেটা শোনার জন্য জিজ্ঞেস করতে হয়, দাদা আর কি লাগবে, আর কি দেব? এরা তো দাদা দিদি শুরু থেকেই বাদ দিয়েছে, স্যার ম্যাডাম বলে সবাই। আর কেক যেখানে থেকে তৈরি হয়ে আসে সেই সব লোকেদের সাথে রিজুর নিত্য ঝামেলা হয় খেয়াল করছেন বিশ্বজিৎ। কিন্তু দোকানের বিক্রি ঊর্ধ্বমুখী। একটা জিনিস লক্ষ্য করেছেন, বিশ্বজিৎ যেই বা আসে দোকানে খেতে তাদের হাতে টিস্যু পেপার ধরিয়ে দেওয়া হয়, মনে হয় হাত মোছার জন্য। এরা কেন দোকানে বেসিনে রাখলো না কে জানে। আর কাগজের প্লেটে দেওয়া হয় না খেতে, দোকানের নাম লেখা চীনামাটির প্লেটে দেওয়া হয় পাস্তা বা নুডলস। এই তো কিছুদিন আগে একটা বাচ্চার হাত থেকে একটা প্লেট ভেঙে খান খান হয়ে যান। রিজু বিল করার সময় এক্সট্রা বিল প্লেটের দামে কেটে নিল। বিশ্বজিতের মনে পড়ে কতবার ভিড়ে ধাক্কাধাক্কিতে রসগোল্লার হাঁড়ি ভেঙে গেছে, কচুরির ঝুড়ি উল্টে গেছে বা কালাকাঁদের বাটি আনার সময় পড়ে গেছে। যাক, এইসব তখন হতো, কিন্তু তাই বলে ঘুষের দোকানের বিক্রি কি কম হতো? একেবারেই না। কিন্তু রিজু এবার সত্যি চাইলো মন দিয়ে ব্যবসাটা করতে, তাই এরকম পাল্টে ফেলবে দোকানটাকে। ছেলের কথা পারেনি বিশ্বজিৎ ফেলতে। রিজু শাস্তিকার নতুন সংসার, তাদের চাহিদা বেশি, আর যা রেখে গেছেন তাতে মিষ্টির দোকান বন্ধ করে দিলেও ওনার ভালোভাবে কেটে যাবে। সত্যি বলতে ওনার তো দিন গোনা ছাড়া আর কাজ নেই। যেদিন বাবা আর ঠাকুরদার ছবিটা সরিয়ে এসি বসলো, তার উপর সাইনবোর্ড খুলে সিটি ক্যাফের নামটা উঠলো, সেদিন যে বুকের ভিতর হুহু করেন তা নয়, কিন্তু সন্তান স্নেহের কাছে তিনি দায়বদ্ধ। দেখতে দেখতে রিজুর দোকান ফুলে ফেঁপে উঠল। বিশ্বজিৎ নিয়ম করে আর বসে না, বুঝে উঠতে পারে না ওনার কাজটা ঠিক কি। আগে না হয় জিজ্ঞাসা করতেন, ছানার পায়েসটা ঘন তো, সিঙ্গারা ফুলকপি বা বাদাম পেয়েছেন তো, নতুন গুড়ের রসগোল্লা একটু চেখে যান। কিন্তু এইসব খাবারগুলোর স্বাদ কিসে বাড়ে আর কিসে কমে সেটা বুঝে উঠতে পারে না বিশ্বজিৎ। শুধু এক দুবার আস্তে করে জিজ্ঞেস করেন, ভালো লাগলো তো খাবার? পাশে থেকে রিজু বলে, স্যার ম্যাডাম একটু রেটিংটা দিয়ে যাবেন প্লিজ। কিছুদিন ধরে আবার বাড়ি বাড়ি যে খাবার দিয়ে আসে সেগুলো আসতে শুরু করেছে বড় বড় ব্যাগ নিয়ে। মাঝে মাঝে খাবার পৌঁছানোর ঠিকানাগুলো শুনলে খুব অবাক লাগে বিশ্বজিতে। এই তো হাসি মারা দূরত্বের সব ঠিকানা, সেগুলো ফোন করে ডেকে আনাচ্ছে। তাহলে হয়তো বাড়িতে আনার কেউ নেই। তাহলে শিবু মন্টুর
ছেলেদের বললেই তো ওরা গিয়ে দিয়ে আসত। ব্যবসার ব্যাপারে এই পাড়ার শ্রেষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ ছেলেকে কোনো আদেশ বা উপদেশ দেন না, কেননা ছেলের কথা অনুযায়ী উনি বিজনেস পলিসিটা ঠিক বুঝেন না। বড়দিন আসার আগে দোকানটাকে আরও একবার সাজিয়ে গুছিয়ে নেওয়া হলো। এখন আর খুব একটা যান না বিশ্বজিৎ, তবে সন্ধেবেলা একেবারেই সময় না কাটলে মাঝে মাঝে গিয়ে বসেন। বেশিক্ষণ এসিতে বসলে ঠান্ডা লেগে যায়। সেদিন তার সামনেই সন্ধ্যাবেলা এক দোকানে বিস্তর একটা ঝামেলা হয়ে গেল। রিজু ছিল না, স্বস্তিকাই সব কাজ করছিল। একজন ভদ্রলোক এসে খুব কড়া কথায় ছেলেদের কথা শোনাতে থাকেন। এটা কি? এই প্যাটিসটার ভিতরে মাংসটা টক হয়ে গেছে, এই খেয়ে আমার ছেলে বমি করছে। দোকানের ছেলেটাকে বলে, আপনার কিছু বক্তব্য থাকলে কমপ্লেন বক্সে লিখুন। লোকটা তখন কাউন্টারে এসে স্বস্তিকাকে বলতে থাকে, আর এই আপনাদের বিজনেস, এই আপনাদের হাইজিন। বিশ্বজিৎ দেখলেন ব্যাপারটা অনেক অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ক্ষমা চাইলে না অনেকবার ভদ্রলোকটির কাছে। এই প্রথমবার ব্যবসা চক্রান্ত আদেশ করলেন স্বস্তিকাকে। বৌমা, ওনার পুরো টাকাটা ফেরত করে এখনই। বেশ অনেক টাকার জিনিস নিয়েছিলেন ভদ্রলোক, তাই স্বস্তিকা রাজি হয়ে ফেরত করলো টাকাটা। লোকটা যাওয়ার সময় বলে গেলেন, ঘোষবাবু, আপনার দোকানের মিষ্টি খেয়ে বড় হয়েছি, কোনোদিন গুণমান নিয়ে প্রশ্ন আসেনি মাথায়। ছেলেকে বলুন যুগের সাথে দোকান বদলাতে গিয়ে মূল্যবোধ বদলালে হবে না কিন্তু। না, তারপর থেকে বিশ্বজিৎ আর দোকানে যান না। সেদিন বাড়ি আসার পর রিজু অনেক কথা শোনালো বাবাকে। হ্যাঁ বাবা, হতেই পারে মাংসটা নষ্ট হয়ে গিয়েছিল। এগুলো তো আর তোমার কচুরি ভাজা নয় যে ভাজলাম আর তুলে নিলাম, তাই বলে ওনাকে সব টাকা তুমি ফেরত করে দেবে। স্বস্তিকা না চাইলেও জোর করে টাকাটা দিয়ে দিতে বললে। না বাবা, তোমার এই সেন্টিমেন্ট দিয়ে ব্যবসা বড় হবে না, সবে শুরু করেছি। লাভের মুখ দেখতে না দেখতেই এই হাল। কাল এসে কেউ বলবে বার্থডে কেক ডিম ছাড়া চাইলাম আর ডিম দেয়া হলো। যদি ডিম ছাড়া কেক দোকানে না থাকে, আমি কি পুরো কেকের টাকাটা ফেরত করে দেবো তখন? তাহলে তোমার মিষ্টান্ন ভাণ্ডারের মতোই দশা হবে আমার। বিশ্বজিৎ একটা কথাও বলেনি সেদিন, কিন্তু তারপর থেকে আর দোকানের ভিতরে ঢোকেন না। এর মধ্যে বড়দিন গেছে, নিউ ইয়ার গেছে, রিজুর দোকানের লাইন দিয়ে লোকে কেক কিনছে, সাথে কিসব ফ্রি ক্রিসমাস গিফট। তবে 1 মাস পর একটা নতুন ব্যাপার হলো। ঘোষবাড়ি উঠানের চাতালে একটা স্টোভ নিয়ে আর একটা বড় কাঁসার থালা নিয়ে বসে আছেন বিশ্বজিৎ। শিবু আর মন্টু, যারা এখন সংসারে বাদের তালিকায়, তারাও আছে ওনার সাথে। কেউ আলু কাটছে, কেউ বেসনের গোলা বানাচ্ছে, আর ছাকা তেলে আলু বেসনের গোল্লাগুলো তুলে দিচ্ছেন বিশ্বজিৎ বাবু। উপরে একটা শামিয়ানা টাঙানো। শামিয়ানাটার সামনে সাদা কাগজে হাতে লেখা, আলু চপ 4 টাকা, সিঙ্গারা 5 টাকা। একটা বাল্ব জ্বলছে, তাতেই পড়া যাচ্ছে লেখাটা। শিবু জিজ্ঞাসা করে, ও ঘোষ দাদা, বুড়ো বয়সে নতুন করে চপ ভাজা করছেন, তার নাম কি দেবেন দোকানের? বিশ্বজিৎবাবু বললেন, নাম আর কি দেব, এ তো শামিয়ানা খাটিয়ে বসা শুধু। তবে যদি সাইনবোর্ড বানাই, তাতে লিখব পরম্পরা, প্রোপাইটার বিশ্বজিৎ ঘোষ।